স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় নিয়ে বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয় তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে যুক্ত থাকা অতিথিরা সেই সব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে আছেন প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত ৭১ চ্যানেলে যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। এবং স্বাগত জানাই দর্শক আপনাদেরও আবারও, কারণ বিভিন্ন সময়ে খবর পর্যালোচনার জন্য আরও অতিথিরা পর্যায়ক্রমে যুক্ত হবেন আমাদের সাথে। আমরা দর্শক আলোচনা শুরু করতে চাই। আমাদের সাথে এরই মধ্যে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। একে একে যুক্ত হবেন শাহ ইফতেখার তারিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশের, এবং মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারাও যুক্ত হয়েছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে ৭১ জার্নালে যুক্ত হওয়ার জন্য। আমরা যদি প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে, যেহেতু আজকে বিএনপির একটি প্রতিনিধি দল তারা দেখা করেছেন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে, এবং সেখানে তারা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করতে হবে বর্তমান সরকারকে, সেরকম একটি কথা তারা বলে গেছেন। আমরা একটু মন্তব্য শুনে আসি, যেহেতু বিএনপির নেতা আছেন আমাদের সাথে। শামসুজ্জামান দুদু, আপনার কাছ থেকে যদি এই বিষয়টি একটু প্রথমেই জানতে চাই, যে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবার কথা আপনারা আজকে বলে গেছেন প্রধান উপদেষ্টার কাছে বর্তমান সরকারকে, সেটি কি প্রক্রিয়ায় হবে, কিভাবে হবে, সেই বিষয়ে কি কোনো রকম পরামর্শ, সেই বিষয়ে কোনো ধরনের কথা কি আসলে জানিয়েছেন কিনা মাননীয় প্রধান উপদেষ্টাকে? আপনাকে ধন্যবাদ। আর আমার বেশ কয়েকজন প্রিয় সহযোগী আজকে আলোচক হিসেবে উপস্থিত আছেন, তাদের শুভেচ্ছা। আর যারা এই অনুষ্ঠান বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে দেখছেন, শুভেচ্ছা অভিনন্দন থাকবে। আমাদের একটি প্রতিনিধি দল মহাসচিবের নেতৃত্বে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে। নানান বিষয়ে আলোচনা হয়েছে, তবে যেটুকু প্রচার মাধ্যমে আসার সেটা আমরা প্রচার মাধ্যমে দেখেছি। আলোচনা অত্যন্ত সফল এবং ফলপ্রসূ হয়েছে। তার ভিতরে একটি উল্লেখযোগ্য হচ্ছে, যেটা আপনি উল্লেখ করলেন, যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেটা কেয়ারটেকার সরকারের রূপান্তরিত করা যায় কিনা। এটা এখনো সাবজুডিস, চূড়ান্ত রায়টি সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত, হয়তো আগামীকাল বা পরশু এটা নির্ধারিত হতে পারে। তবে এটা কিভাবে হবে এটি কিন্তু পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত। আবার মানে স্বৈরতান্ত্রিক সরকার সেটা একক সিদ্ধান্তে অন্য কোনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রেক্ষিতে একটা বাতিল করেছিলেন, এবং সংকট সেই সময়ই তৈরি হয়েছিল। বিশেষ করে 14 নির্বাচনের পর থেকে 3টি নির্বাচনে যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল আমরা কম বেশি সবাই জানি। প্রথম কথা হচ্ছে, কোর্ট এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী আছে। পিছনের শক্তি হচ্ছে গণঅভ্যুত্থান এবং প্রতিটি রাজনৈতিক দলের সমর্থন। এটি সাংবিধানিক প্রশ্ন যদি সামনে কেউ নিয়ে আসে, তাহলে কিন্তু শূন্যতার সৃষ্টি হয়, বিতর্ক সৃষ্টি। কিন্তু আমরা যখন জনগণের সম্মতি, কোর্টের আইনগত ভিত্তি, রাজনৈতিক দলের সমর্থন, তখন আর এই সংকটগুলো থাকে। তারপরেও আজকের এই 13 মাসের অথবা নির্বাচন সময় পর্যন্ত যে ঘটনা, পার্লামেন্ট আসলে পার্লামেন্টের কিফাই বা অনুমোদনের প্রসঙ্গ থেকে যাবে, এবং এর আগেও যেসব ক্রাইসিসে পরবর্তী পার্লামেন্ট সেটা করেছে। সেটা আমার কাছে মনে হয়েছে এটি এখন আলোচনা হতে পারে, কিন্তু খুব বড় ধরনের কোনো
ঘটনা বলে আমার কাছে মনে হয়। সভ্য জাতি হিসাবে অতীত ঘটনাবলী পর্যালোচনা পূর্ব আন্দোলনের শক্তি হিসাবে আমার মনে হয় যে কোর্টের যদি বিবেচনা আসে তাহলে রাজনৈতিক দলগুলো বা সরকার বসে সেটি এই মুহূর্তে কিভাবে করবে সেটা আলোচনা। আছেন আমাদের সাথে যেহেতু ফয়েজ আহমেদ, আপনার কাছে জানতে চাই, মানে সরকারের যেহেতু অংশ আপনি, যেহেতু আজকের এই বৈঠকটি হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে, প্রধান উপদেষ্টা সেখানে তার এই প্রস্তাবের প্রেক্ষিতে কি ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু এইভাবে বলি, মনে হয় একটু মিসকমিউনিকেশন বা অনেক জায়গায় সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে বা বিএনপি প্রতিনিধি দল বাহিরে এসে বক্তব্য যেভাবে দিয়েছে সেটা কেউ কেউ বুঝতে খানিকটা হয়তো ভুল হয়েছে। এইটা হচ্ছে এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের রূপান্তরের কোনো প্রস্তাব আসলে দেওয়া হয়নি। যে আলোচনাটি হয়েছে সেটা হচ্ছে যে আপনি জানেন যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখে খুব স্বাভাবিক কারণে প্রশাসন সহ নানান জায়গায় নানান ধরনের রদবদল যেটা করতে হয়, খুবই নিয়মতান্ত্রিক একটা ব্যাপার আমরা দেখে আসছি। সেই জায়গাগুলি নিশ্চিত করা, সেই জায়গা থেকে বিএনপির যেই কথা, যে আহ্বান, সেটা হচ্ছে তাহলে সরকার এই সময়টাকে, নির্বাচনকালীন যে সময়, আইডিয়ালি সেই সময় তো একটা ইন্টারিম বা তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার এরকম একটা থাকার কথা ছিল, যেটা আমরা দেখেছি যে গত 17 বছরে বা 16 বছর 10 বছরে বিশেষ করে তুলে দেওয়া হয়েছে। ওই জায়গাটাই সরকারকে আহ্বান জানিয়েছে সরকার যেন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় কাজ করে। খেয়াল করবেন আপনি, এটা কিন্তু এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের রূপান্তরের কোনো প্রশ্ন নয়। সেটা একটা আইনি, যেটা দুদুভাই মেনশন করছিলেন যে আদালতের বিষয় তত্ত্বাবধায়ক সরকারের রূপান্তর, সেটা কিভাবে গঠন হবে সেই যা অন্য প্রক্রিয়া, সেটা না। এটা হচ্ছে এই সরকারটাই যেন নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হয়। এই সরকারই যেন নির্বাচনের যে সংক্রান্ত বিষয় আশয়গুলি আছে, যেগুলিতে নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয়ের ব্যাপার থাকে, জনপ্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ রদবদল সহ নানান কিছু থাকে, এই জায়গাটা যেন ওই ভূমিকাটা রাখে, সেজন্য বলা হয়েছে। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি খেয়াল করবেন যে নানান সময়ে আলাপটা আসে যে এই সরকার যে অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কাজ শুরু করেছে, খুব স্বাভাবিক কারণে সেই অ্যাডমিনিস্ট্রেশনের সব মানুষকে ফেলে দিয়ে তো আর কাজ শুরু করা সম্ভব হয়নি। সেটা আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন বা আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি বলেন, সব জায়গাতেই, বা ইলেকশন কমিশন বলেন, সেই জায়গাতেও। সেখানে বিএনপির পক্ষ থেকে যে প্রস্তাবটি, সেটা হচ্ছে গত নির্বাচনগুলি, অর্থাৎ যেই বিতর্কিত নির্বাচনগুলিতে যে সমস্ত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেই আমলাদেরকে যেন এই নির্বাচনে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকায় না দেখা যায় সেই বিষয়ে সতর্ক হওয়ার জন্য। সেই জায়গায় মাননীয় প্রধান উপদেষ্টা বিএনপিকে আশ্বস্ত করেছেন যে প্রশাসনের যে রদবদল হবে, বিশেষ করে ডিসি, এসপি, পুলিশ, এ সমস্ত বিষয়ে উনি এটা নিজে, জনপ্রশাসনেরটা বিশেষ করে যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই জনপ্রশাসন সংক্রান্ত যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন, উনি বলেছেন যে এটা আমি নিজে তদারক করব, এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ওই জায়গাটাই, এটা মানে এরকম না যে এই সরকারের ধরন পাল্টে গিয়ে সেটার নাম চেঞ্জ হচ্ছে, আরেকটা সরকার আসছে, এরকম কিছু নয়। এই সরকারটাই যেন নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা অবতীর্ণ হতে পারে, সেই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। এবং আলোচনা দুদুবাজিরা বলছেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে, যেটা আমাদের আগামী নির্বাচনটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ আসলে। একই সাথে বিএনপির পক্ষ থেকে দলীয় যেই উপদেষ্টারা আছেন এখন এই সরকারের ভেতরে, তাদের বিষয়টা দলীয় উপদেষ্টা বলে কিছু বলেননি ওনারা। যদি দলীয় কোনো ব্যক্তি থাকে সরকারের মধ্যে, সেই বিষয়ে উপদেষ্টা আসলে দৃষ্টিভঙ্গিটা দলীয়, প্রথম কথা হচ্ছে এখানে কোনো দলীয় উপদেষ্টা তো নেই। তো সরকারের পজিশন হচ্ছে উপদেষ্টা পরিষদের মধ্য থেকে কেউ যদি দলীয় রাজনীতিতে সম্পৃক্ত হতে চান, সেটা খুবই ওয়েলকাম। একজন দেখুন, জনাব নাহিদ ইসলাম কিন্তু দলীয় রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার প্রয়াসে উনি কিন্তু উপদেষ্টা পরিষদ থেকে বেরিয়ে গেছেন। একইভাবে এই উপদেষ্টা পরিষদের কোনো ব্যক্তি যদি, কোনো সদস্য যদি আগামী নির্বাচনে অংশ নিতে চান অথবা দলীয় রাজনীতিতে অংশ নিতে চান, সেক্ষেত্রে উনি উপদেষ্টা পরিষদ থেকে বেরিয়ে, এটা সরকারেরই পজিশন। আমার ধারণা বা আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, সেটা হচ্ছে বিএনপির যে কল, সেটা হচ্ছে ওই যে দলীয় সরকারের সময়, অর্থাৎ আওয়ামী লীগের সময় যেই মানুষগুলি সুনির্দিষ্টভাবে দলীয় এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রেখেছে, সেই মানুষগুলি যেন দায়িত্ব পালন করতে না পারেনি, তাদেরকে বিরত রাখা। আর উপদেষ্টা পরিষদের তো আগে থেকেই পরিষ্কার যে কেউ যদি ইলেকশন করে, এনিবডি, আমরা মানে মুখে বলি আর না বলি, আমরা যেটাকে মিন করি সেটা হচ্ছে যে
যে দুজন উপদেষ্টা অভ্যুত্থানের একদম সরাসরি প্রত্যক্ষ নেতৃত্ব থেকে উঠে এসেছেন, অর্থাৎ উপদেষ্টা জনাব মাহফুজ আলম এবং জনাব আসিফ সজীব ভুইয়া, এই দুজনের বিষয়ে বলা হয়। মানে বিষয়টা কিন্তু এরকম নয় যে এই দুজন উপদেষ্টা পরিষদ থেকে বেরিয়ে গিয়ে এনসিপিতেই জয়েন করবে, এটা কিন্তু কোনো জায়গায় আন্ডারটেকেন দেয়া নেই তাদের। তাদের ইচ্ছে মতো, দেখুন এনসিপির যে রাজনৈতিক মতাদর্শিক অবস্থান বা বিএনপির যে রাজনৈতিক মতাদর্শিক অবস্থান আর অপর আরো অনেকগুলি রাজনৈতিক দলের মতাদর্শিক অবস্থান যদি আপনি বিবেচনা করেন, তারা দেখবেন যে অলমোস্ট একই মতাদর্শিক অবস্থান নিয়ে রাজনীতি করছে। সেক্ষেত্রে এই উপদেষ্টাদের পক্ষ থেকে কেউ কিন্তু অন্য দলেও জয়েন করতে পারে, কেউ বিএনপিতে করতে পারে, কেউ এনসিপিতে করতে পারে, কেউ গণ অধিকার পরিষদে করতে পারে, নানান জায়গায় করতে পারে, সেটা আমরা নিশ্চিত নয়। আর ওনারা যে নির্বাচন করবেনই এই বিষয়ে তো আমরা এখনো কোনোভাবে নিশ্চিত নয়। সুতরাং ওনাদের যদি নির্বাচনের প্রয়াস থাকে, এটা ওই দুজনের কথা বলছি, এর বাহিরেও যারা উপদেষ্টা পরিষদে আছেন এদের মধ্যে কারো কারো কাছে তো এরকম মনে হতে পারে যে এই 14 মাস 15 মাস সরকারের সঙ্গে থেকে তারা, এটা তো খুবই রাজনৈতিক কাজ, দলীয় কাজ নয়। রাজনৈতিক কাজ থেকে যদি কেউ দলীয় কাজে উদ্বুদ্ধ হয়ে থাকেন, উনিও গিয়ে কিন্তু দলে জয়েন করে নির্বাচন করতে পারেন বা রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারেন। কিন্তু কন্ডিশন হচ্ছে, সরকারের আইডিয়াল পজিশন হচ্ছে, কেউ যদি এই প্রক্রিয়ায় যুক্ত হতে চান তিনি সরকারের সঙ্গে আর থাকবেন না। আশা করি এটা নিশ্চিত হবে। কেউ যদি নির্বাচনে অংশ নিতে চান অথবা দলীয় রাজনীতিতে অংশ নিতে চান তিনি সরকারের সঙ্গে হয়তো কন্টিনিউ করবেন না। এটা অ্যাটলিস্ট নির্বাচনের তফসিল ঘোষণার আগে তাদেরকে সরে দাঁড়াতে হবে। আপনার এই কথায় কতটা আশ্বস্ত হলেন শামসুজ্জামান দুদু, আপনি যেহেতু আছেন আমাদের সাথে? আমরা বিরতিতে যাওয়ার আগে আসলে এই ছোট করে মন্তব্যটা নিয়ে আমরা বিরতিতে যেতে চাই। এটা ঠিক আশ্বস্ত হওয়ার বিষয় না। সরকারের এতদিনে যে কার্যক্রম 13 মাসের, কিছু কিছু ক্ষেত্রে কিছু অসঙ্গতি আছে, কিন্তু আমরা সেই অসঙ্গতিটাকে বড় করে দেখতে চাই। এই সরকারের পিছনে যে শক্তি, সেগুলো রাজনৈতিক দল বা গণ অভ্যুত্থানের প্রেরণা, সেই বিবেচনায় আমরা এটা করেছি। যেমন 2 জন ছাত্র প্রতিনিধি এখানে আছে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের কিন্তু একজন স্পষ্ট করে বলেছেন তারা যথাসময়ে তিনি পদত্যাগ করবেন, স্থানীয় সরকারের সম্ভবত আছে তো, এবং তিনি তখন নির্বাচনের প্রস্তুতি। তো আমার কাছে মনে হয়েছে যে নির্বাচন খুব সন্নিকটে। যদি কেউ, শুধু ছাত্র প্রতিনিধি না, অন্য কেউ যদি মনে করে যে কোনো নির্বাচন সংক্রান্ত ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে, তাহলে এত গড়িমসি করার তো দরকার নাই। আমার বিবেচনা সাহসিকতার, দৃঢ়তা, সরকারের ভাবমূর্তি, এগুলো তো হতেই পারে, তারা বিবেচনায় রেখে পদত্যাগ করতে পারে। আর যদি মনে করেন না তারা নির্বাচন বা কোনো ওই জাতীয় কর্মকাণ্ডে যাবেন না, তাহলে তো তারা এখানে থাকতেই পারে। এই বিবেচনা থেকে এই কথাগুলো আসছে। তারাই বলছে, আবার তারাই যদি আবার এটা স্পষ্ট না করে, বিতর্কটা তৈরি হয়ে যেতে পারে। আপনি আছেন আমাদের সাথে, বিরতির আসলে সময় হয়ে গেল এবং অন্যান্য অতিথিরাও আছেন। আমরা বিরতির পর আবারও এই আলোচনা চালিয়ে যাব, নিশ্চয়ই সবাই যুক্ত থাকবেন আমাদের সাথে। দর্শক, বিরতির সময় হয়ে গেল, বিরতির পর নিশ্চয়ই আবার ৭১ জার্নালে যুক্ত হবেন আশা করি। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আবারও আমন্ত্রণ ৭১ জার্নালে। দর্শক, আমরা দেখছিলাম অন্যান্য সংবাদ ভিত্তিক যেসব টেলিভিশন তাদের সংবাদ শিরোনামগুলো কি করেছে। কম বেশি ঘুরে ফিরে আজকে রাজনীতির খবরগুলোই এবং বিএনপির যেই সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক, সেটি আসলে শিরোনামে প্রাধান্য পেয়েছে। আমাদের সাথে যেহেতু অতিথি হিসেবে আছেন শাহ ইফতেখার তারিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশের, এবং মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের কাছে একটু আসতেই চাই, জনাব তারিক, আপনার কাছে আসলে প্রথমে আসতে চাই, সেটি হচ্ছে জুলাই সনদ সই করেছেন আপনারা, সই করেছেন, কিন্তু জুলাই সনদে কিন্তু যে পিয়ার নিয়ে আপনারা আন্দোলন করছেন রাজপথে, সেটি সেখানে নেই। কিন্তু আপনারা সেই পিয়ার পদ্ধতির দাবিতে এর আগে আন্দোলন করেছেন, কিন্তু আবার জুলাই সনদে সই করেছেন, এখন আবার সেই পিয়ার পদ্ধতি নিয়ে রাজপথে আছেন। ঠিক বিষয়টা মানে কেমন যেন লাগছে, একটু বিস্তারিত ভেঙে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। যারা আজকের আলোচনায় যুক্ত রয়েছেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা এই মুহূর্তে আমাদের দেখছেন সেই সমস্ত দর্শকদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি। আপনি প্রশ্ন করেছেন আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি একটা কারণে, যে আমরা তো আসলে একটা সুন্দর দেশ চাই। আমরা এই যে গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে
তাদের মধ্যে একটা মোটামুটি ঐক্য যেন থাকে এবং আমরা একটা সুন্দর দেশ বিনির্মাণ করতে পারি, এই পরিবেশ যেন বিঘ্নিত না হয়, এই জন্যই আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। তবে বলেছি যে এই স্বাক্ষরই শেষ কথা নয়, কারণ এই জুলাই সনদের আইনি ভিত্তি অবশ্যই প্রদান করতে হবে। সরকার এই ক্ষেত্রে কি কি ভূমিকা পালন করেন সেটার জন্য দেখার জন্য আমরা অপেক্ষমান। আমরা পিআরের বিষয়ে আগে থেকে বলে আসছিলাম এবং এখানে একেবারে স্পষ্ট ভাষাই বলতে চাই যে একেবারে শুরুর দিন থেকে আমরা পিআরের পক্ষে কথা বলে আসছিলাম। জাতীয় ঐকমত্য কমিশনে এটা যেন এজেন্ডাভুক্ত করা হয়, এই জন্য আমরা মৌখিক লিখিত দাবি উত্থাপন করছিলাম, কিন্তু অদৃশ্য কারণে এটাকে এজেন্ডাভুক্ত করা হয়নি। আমরা বারবার এই বিষয়টিকে উত্থাপন করার পরেও এজেন্ডাভুক্ত করা হয়নি। নিশ্চয়ই এই এজেন্ডাভুক্ত না করার পেছনে কোনো রহস্যজনক কারণ আছে। কারণ এজেন্ডাভুক্ত হলেই সেটা সিদ্ধান্ত হবে এমন তো নয়। আমরা আলোচনা করতে পারতাম, আমরা সেটার যুক্তিতর্ক উপস্থাপন করতে পারতাম এবং আমরা একমত হয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারতাম পিআরের পক্ষে অথবা বিপক্ষে, অথবা নোট অফ ডিসেন্ট বিএনপির মতো আমরাও দিতে পারতাম। কিন্তু সেটাকে মানে একেবারেই এজেন্ডাভুক্ত না করাটা আমাদের কাছে রহস্যজনক। যখন সনদের আগে যখন আলোচনা হচ্ছিল ঐক্যমতের সাথে, তখনই তো তারা তাদের নানা রকম মতামত তুলে ধরে যেটাতে তাদের মনে হয়েছে নোট অফ ডিসেন্ট দেওয়া দরকার তারা দিয়েছে। আপনারা তো তখন আলোচনা করছিলেন, আপনারা কেন তখন আলোচনায় নোট অফ ডিসেন্ট দেননি? আমার মনে হয় যে আপনি আমার বক্তব্যটা বুঝতে পারেননি। আমরা যেগুলো এজেন্ডাভুক্ত হয়েছিল সেইগুলির ব্যাপারে আমরা আলোচনা করেছি, সিদ্ধান্ত গ্রহণ করেছি, কিন্তু নিম্নকক্ষে পিআরের বিষয়টি এজেন্ডাভুক্ত না করলে জাতীয় ঐকমত্য কমিশন তো আলোচনায় আসছে না, অতএব সেখানে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতেই আমরা যেতে পারছি না। আমরা যেটার দাবি করছিলাম যে এটাকে এজেন্ডাভুক্ত করা হোক, যখন এক পর্যায়ে দেখলাম যে আমাদের লিখিত মৌখিক দাবিকে উপেক্ষা করা হচ্ছে বারবার, তখন সেটাকে আমরা আমাদের জনশক্তির সামনে, দেশবাসীর সামনে উপস্থাপনের জন্য আপনার সাথে আমি এই জায়গায় আপনি যতটুকু বলেছেন এই জায়গায় এর আগেও যখন আপনার সাথে আমরা যুক্ত ছিলাম আমরা সেই খবরটা জানি, কিন্তু এর মাঝেও তো ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা চলছিল। যেহেতু তারা পিআর বিষয়টি অন্তর্ভুক্ত করেনি, তখন তারপরের আলোচনার সময় আপনারা কেন নোট অফ ডিসেন্ট আনেননি? নোট অফ ডিসেন্ট কিসের উপর দিব? মানে এটা তো নোট অফ ডিসেন্ট নিম্নকক্ষে পিআর হবে কি হবে না যদি সিদ্ধান্ত হয়ে যেত যে সেখানে না, কথা না বলে আপনারা বাইরে আন্দোলন করেছেন, কিন্তু আবার যখন জুলাই সনদ কথা বলেছি, আমার মনে হয় যে আমার বক্তব্যটা জনগণ স্পষ্ট বুঝতে পারছে, যারা দর্শক। আমরা সেখানে মানে মৌখিক এবং লিখিতভাবে আবেদন করেছি এটাকে এজেন্ডাভুক্ত করা হোক, আলোচনায় আনুন। আর যখন আলোচনায় না আনা হচ্ছে তখন আমরা তো সেখানে জোরপূর্বক সেটা এজেন্ডাভুক্ত করতে পারবো না। অতএব জনগণকে জানানোটা একটা প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দল হিসেবে, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব যে আমরা পিআর চাই, কিন্তু এটা এজেন্ডাভুক্ত করা হচ্ছে না। সর্বোপরি যে জুলাই সনদটা হয়েছে সেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, যেগুলো হয়েছে সেগুলির ব্যাপারে আমরা স্বাক্ষর করেছি এবং বলেছি আইনি ভিত্তি দিতে হবে, কিন্তু পিআর এর ব্যাপারে এখনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ আছে, এখনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। আমরা জনতার কাছে আছি, জনতার সামনে কিভাবে পিআর এর বিষয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে? সরকার চাইলে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সরকার যদি মনে করে, সব রাজনৈতিক দলগুলি যদি মনে করে যে একটা মানে আমাদের ভবিষ্যতের জন্য আমাদের নিম্নকক্ষে পিআর এর বিষয়টা যদি সব রাজনৈতিক দল ইতিবাচক ভাবে নেয়, তাহলে নিশ্চয়ই সিদ্ধান্ত গ্রহণের সুযোগ আছে। ইফতেখার তারিক ভাই, আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, যেটা হচ্ছে যে যখন সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন সংস্কার কমিশন কাজ করছিল জাতীয় ঐকমত্য কমিশন গঠনের আগে, সেই সময় পিআর বিষয়ে আপনাদের দলের অবস্থান আসলে কি ছিল? অবশ্যই একেবারে স্পষ্টভাবে আমরা সেখানে পিআর এর বিষয়ে আমাদের মতামত উত্থাপন করেছি। আমাদের প্রশ্নটা এই জায়গায় রহস্যজনক কারণে কোনো অদৃশ্য সুতোর টানে এটাকে এজেন্ডাভুক্তই করা হলো না। অনেক কিছুই তো এজেন্ডাভুক্ত ছিল, সবকিছু কি সিদ্ধান্ত হয়েছে? সবগুলির বিষয়ে কি আমরা একমত হয়েছি? তা তো হয়নি। তাহলে এটা এজেন্ডাভুক্ত না করার পিছনে কোনো অদৃশ্য সুতোর টান আছে বলে আমরা মনে করি। আচ্ছা, আমি এখানে একটু বলি, একটু যোগ করি। সেটা হচ্ছে আপনি বাংলাদেশের রাজনীতিতে পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক হারে নির্বাচন অনুষ্ঠিত হওয়া, তার আলোকে সংসদ গঠন হওয়া, এই দাবিটা বাংলাদেশের পলিটিক্সে কিন্তু নতুন না। এইটা 90s থেকে দাবি আছে। শুরুর দিকে এইটা এখানকার বামপন্থী রাজনৈতিক দলগুলি এই দাবিগুলি বিভিন্ন সময় করেছে। আপনি নিজেও দেখেছেন, আমিও দেখেছি, নির্বাচন কমিশনে যখন এর আগের কয়েকটি নির্বাচনের সময় রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়, তখন বামপন্থী দলগুলি তার লিখিত প্রস্তাবেও এই দাবিটি দিয়েছিল।
কিন্তু আমরা নির্বাচনের বক্তব্যে এটা উত্থাপন করেছি 2008 এর নির্বাচন এবং যেটা হচ্ছে যে এই নির্বাচন সংক্রান্ত যে সংস্কার কমিশন গঠন হয়েছে, সেই সংস্কার কমিশনে যে সমস্ত ব্যক্তিরা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারাও এক সময় পিআর এর ইস্যুতে তারা ক্যাম্পেইনার ছিলেন। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে এমন এক ঐতিহাসিক বাস্তবতার মধ্যে বাংলাদেশ গেছে, যখন এই নির্বাচন বিশেষজ্ঞরা নানান দিক বিশ্লেষণ করে মনে করছেন ঠিক এই মুহূর্তে যখন আমরা সংসদে দুটি কক্ষ নিয়ে ভাবছি, আপার হাউসে পিআর এর কথা বলা হচ্ছে, 2 ধরনের পিআর নিয়ে সেখানে আলাপ আলোচনা হচ্ছে, সেই বিষয়ে সিদ্ধান্ত এবং নোট অফ ডিসেন্ট সহই সিদ্ধান্ত আছে নানান রকম, সেই জায়গাটা নিম্নকক্ষে পিআরটা ভ্যালিড ডিমান্ড হিসেবে থাকে না। যেটা হচ্ছে এই যে পিআর নিয়ে যারা কথা বলছেন তাদের মধ্যেও কিন্তু দুটো ভাগ আছে। একটি অংশ কিন্তু আপার হাউসের পিআর এর পক্ষে, অপর অংশ লোয়ার হাউস এবং আপার হাউস দুটিতেই পিআর এর পক্ষে। এই যে বাস্তবতা, আপনি ওনাকে যে প্রশ্নটা করছেন যে এখন আর এটা কি কিছু করা যায় কিনা, দেখুন আমাদের রাজনীতিতে বিবাদমান নানান ইস্যু আছে, সেই ইস্যু সবগুলি জুলাই সনদ দিয়ে আসলে সলিউশন হবে না। সেক্ষেত্রে ওনারা যেটা করছেন এখন রাজপথে আন্দোলন করছেন, ঠিক এই আন্দোলনের মধ্য দিয়ে এটা কতটা আদায় করা সম্ভব তার চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় আমাদের ঠিক আমরা এখন যেই সময় ভোটের যে প্রস্তুতির মধ্যে আছি, এই প্রস্তুতির এই সময় এই আন্দোলনটা অপর রাজনৈতিক দলগুলিকে এই ইস্যুর মধ্যে ব্যস্ত রাখার একটা বড় ইস্যু হতে পারে। কারণ ওনারা কিন্তু অন্য সবগুলো বিষয়তে সম্মতি দিয়ে আছেন, ওনারা কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের যেই সংলাপ, সেই সংলাপ থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেননি। ওনারা সেখানেও ফুল রেসপেক্ট রাখছেন, ওনাদের দাবিটাও জানিয়ে রাখছেন। আর এই দাবি যেহেতু বাংলাদেশে একেবারেই নতুন নয়, অনেক পুরনো দাবি, আমি বিশ্বাস করি এটা হয়তো আরো কয়েক বছর সময় লাগবে মানুষের মধ্যে এটা ধারণাটা শক্ত করতে। খেয়াল করলে দেখবেন আপনি যেই কয়েক মাস ধরে এই যে আপনি বলেন যে এই ধারণাটি রপ্ত করতে আরো হয়তো সময় লাগবে এবং আরো কয়েক বছর লাগবে বা হয়তো আরো কয়েকবার আমরা হয়তো নির্বাচন হতে দেখব, তাহলে যে কথাটা বিএনপির পক্ষ থেকেও কিন্তু বারবার বলা হচ্ছে যে এবার না করে বরং হচ্ছে সংসদে বিষয়টা ফয়সালা হোক, পরবর্তী নির্বাচনগুলো কিভাবে হবে, পিআর ভাবে হবে না, বিএনপি যেটা বলছে একভাবে ট্রু, আবার বিএনপি তার পলিটিক্যাল স্ট্যান্ড থেকে কখনো কখনো বলেন ওনারা পিআর টোটালি বোঝেন না, এটা ঠিক নয়, হয়তো পলিটিক্যাল কারণে বলেন, পলিটিক্স এগুলি থাকে। কিন্তু আমি মনে করি এই যে 2 মাস ধরে প্রায় কিছু রাজনৈতিক দল রাজপথে পিআর এর দাবিতে আন্দোলন করছে, আপনার এই আন্দোলনে ওই অর্থে কিন্তু জনগণকে সম্পৃক্ত করা যায়নি, এটা ওনারা বুঝতে পারছেন, ওনাদের ওই উপলব্ধিটুকু আছে। একই সঙ্গে যেহেতু ওনারা একটা খুব জায়গায় লেজিটিমেট মনে করছেন, সেই দাবিটা তুলে যাচ্ছেন, বলে যাচ্ছেন, এটা ভবিষ্যতে নির্বাচিত সংসদ এবং জনপ্রতিনিধিরা এবং নাগরিকরা আরো বেশি সম্পৃক্ত একটা সিদ্ধান্তে আসতে পারবে বলে আমার মনে হয়। কিন্তু ইমিডিয়েটলি এখনই মনে হয় আমরা এই প্রক্রিয়ার মধ্যে হয়তো যেতে পারবো না। আমি আমাদের ফয়েজ আহমদ ভাই যে কথা বলেছেন তাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, চমৎকার ভাবে বিষয়টা তুলে ধরেছেন। আমি 2 জায়গায় দ্বিমত প্রকাশ করছি, একেবারে সুস্পষ্ট দ্বিমত প্রকাশ করছি। জনগণ ভালোভাবে সম্পৃক্ত আমরা এই আন্দোলনে করতে পারিনি বা জনগণ সাড়া দেয়নি, এই কথাটার সাথে আমি একমত হতে পারলাম না। আমরা যদি চাই, ফয়েজ আহমদ ভাই কি এটা আশা করবেন যে আমরা যে জনগণকে সম্পৃক্ত করতে পেরেছি এইটার প্রকাশ রাজপথে দেখাই? এটার প্রকাশ যদি রাজপথে দেখাই সেটা কি আমাদের বর্তমান এই সময়ের জন্য কল্যাণকর হবে? আমরা যে জায়গায় উত্তীর্ণ হতে চাই, একটা নতুন বাংলাদেশের জন্য যে একটা সুন্দর জায়গায় যেতে চাই, আমরা যদি অন্যান্য মানে দায়িত্বহীন রাজনৈতিক দলের মতো আমাদের দাবির পক্ষে জনগণকে রাস্তায় নামিয়ে নিয়ে আসি, তখন তো সেটা একটা সংঘাতমুখর পরিস্থিতি সৃষ্টি করবে। সেটা তো নিশ্চয়ই কোনো ইফতেখার ভাই, আমি যে জায়গাটা বলছি, আপনি যেটা বলছেন এটা একটা ফর্ম, যে আমরা এখানে জনগণ সম্পৃক্ত এটা বোঝানোর জন্য কখনো কখনো মানুষকে রাস্তায় নামিয়ে আসার এই ধারণাটা আমাদের মধ্যে আছে, এটা একটা ফর্ম। কিন্তু সবচেয়ে বেটার ফর্ম হচ্ছে আপনি যখন নাগরিকদের কাছে আগামী নির্বাচনে যাচ্ছেন, আপনার ইশতেহার, নির্বাচনে যে ইশতেহার ঘোষণা করবেন, সেই ঘোষণার মধ্য দিয়ে কিন্তু আপনি জনগণের সবচেয়ে বড় সম্মতি আদায়ের একটা প্র্যাকটিক্যাল গ্রুপ আমরা দেখতে পাবো। আমরা বিশ্বাস করি এবং আমরা আশা করি সেই প্রক্রিয়ার দিকে হয়তো আমরা যাব। আমি এই ফয়েজ আহমদ ভাই এই জায়গাটা একটা বলি, আপনি আমাকে একটা সমাধান দিবেন কি, যে একটা পরীক্ষায় মানে দেখুন একটা পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হয়, যেটা প্রশ্নপত্র আমার প্রতিপক্ষ পায়, আমি পাই না। আমাকে বলা হলো পরীক্ষায় পাস করে সবাই পায় না, ওইটা ওই যে সুনির্দিষ্টভাবে ফাঁস হয় না, যে বিশেষ কোনো ব্যক্তির হাতে যায়। তো ওই আমাকে যদি চ্যালেঞ্জ দেওয়া হয়, আপনি পরীক্ষায় পাস করে এসে এটা প্রমাণ করুন, যে তারপরে আপনি সিদ্ধান্ত দিবেন যে প্রশ্নপত্র কিভাবে ফাঁস না করা যায়। দেখুন বর্তমান নির্বাচনে প্রশ্ন যদি সবার জন্য ফাঁস হয়, ধরুন জাতীয় নির্বাচনের প্রশ্নটা কিরকম, আমরা খুব টেকনিক্যালি বলার সময় যেমন এখন জুলাই সনদে হয়তো আপনার উত্তর দিতে সহজ হবে। বর্তমান এফপিটিভি নির্বাচনী পদ্ধতিতে কি দাঁড়ায়, মনে করুন একটি আসনে একজন ব্যক্তি নমিনেশন পেলেন, সে সেই আসনে
সে টাকার কুমির, সে 1,000 কোটি টাকা বা 500 কোটি টাকা সেখানে ব্যয় করলো। আপনি কি দেখেন না কোন রাজনৈতিক দলের কর্মীরা হচ্ছে যে সমাজের সবচেয়ে যারা বখাটে তারাই হচ্ছে মানে ফিল্ড ইয়েতে থাকে। আমি কোনো সুনির্দিষ্ট দলকে ইঙ্গিত করছি না, অনেক রাজনৈতিক দলের মধ্যে এটা দেখা যায়। তো তারা কিসের কারণে এটার পিছনে ঘুরে? ওই টাকার কারণে। তাদের কাছে অস্ত্র আছে, তাদের কাছে অর্থ আছে। যখন নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি দূষিত করে যারা মেধাবী, যারা প্রতিনিধিত্বশীল সেই সমস্ত ব্যক্তিরা কখনোই নির্বাচনে বিজয়ী হওয়ার পথকে তারা রুদ্ধ করে দেয়, বরং যে কোনো মূল্যে তারা নির্বাচনকে ছিনিয়ে নিজেদের বিজয়কে নিশ্চিত করে। এই ঘটনা কি আমরা বারবার দেখি নাই? এমন কি যখন ফেয়ার ইলেকশন পরিবর্তনের জন্য পিআর পদ্ধতির কথা বলছেন, আপনি আছেন আমাদের সাথে যেহেতু আরেকজন অতিথি আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, আমরা তার কাছে আসলে আসতে চাই। দুটি প্রশ্ন, আপনাদেরও অবস্থান দলের পক্ষ থেকে এনসিপির, সেটি হচ্ছে যে এই পিআর নিয়ে, আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা শাপলা প্রতীক চাচ্ছেন আগামী নির্বাচনে, আপনারা যখন নির্বাচন করতে চান প্রতীক হিসেবে, কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে পরিষ্কার করে বলা হচ্ছে যে এই প্রতীকটি আপনাদেরকে দেয়া হবে না। আপনারা অনেক যুক্তি দিয়েছেন, নির্বাচন কমিশনও যুক্তি দিয়েছে। শেষ পর্যন্ত যদি আপনারা না পান শাপলা প্রতীক, তাহলে কি আগামী নির্বাচনে অংশ নেবেন? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ আলোচক বৃন্দ যারা আছেন তাদের শুভেচ্ছা। আপনার প্রথম প্রশ্ন প্রথমে অ্যাড্রেস করি, সেটা হচ্ছে পিআর নিয়ে আসলে আমাদের দলের অবস্থান। এবং আমি এখানে একটু মেনশন করতে চাই যে এখানে অন্তত আমরা যারা উপস্থিত আছি তাদের মধ্যে আমি জানি না যে এনসিপির পক্ষ থেকে আমি আসলে যেদিন পিআর নিয়ে আলোচনা হয় সেদিন আমি উপস্থিত ছিলাম ঐকমত্য কমিশনে। তো সেখানে কিন্তু আসলে যে প্রস্তাবগুলো নিয়ে, যে 84টা প্রস্তাব নিয়ে আসলে আমাদের কথাবার্তা এগিয়েছে, তার মধ্যে কিন্তু উচ্চকক্ষে পিআর এটি আসলে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আসলে এই প্রস্তাবনাটা ছিল, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু সেই সময় আসলে নিম্নকক্ষে পিআর এই বিষয়টি কিন্তু আলোচনা হয়নি বা কোনো দলের পক্ষ থেকে এই ধরনের প্রস্তাবও আসেনি। সেই জায়গা থেকে আমরা যখন বলছিলাম যে প্রথমত কিন্তু ছিল যে আমরা বাইক্যামেরাল পার্লামেন্ট চাই, আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চাই এবং উচ্চকক্ষে পিআর চাই। তো এই জায়গা থেকে আসলে আমাদের আলোচনা শুরু হয়েছে। সেখানে দেখা গেছে যে বিএনপি সহ তার সমমনা কয়েকটি দল ছাড়া বাকি সবাই এই বিষয়টিতে ঐকমত্য পোষণ করেছে। সেই জায়গা থেকে আমরা যেটা বলেছি সবসময় সেটা হচ্ছে আমরা উচ্চকক্ষে পিআর চাই এবং আমরা সাংবিধানিক এক ধরনের অ্যাবিউজ করা, যেরকম করে আসলে সংবিধানকে ব্যবহার করে এবং এই 2/3 মেজরিটির বলে যে সংবিধান পরিবর্তন করে ফেলা, অ্যামেন্ডমেন্ট করে ফেলা, এবং এই জায়গাগুলোতে আসলে মানে কোনো রাজনৈতিক দল বলেন বা সাধারণের ম্যান্ডেট বলেন, কোনো জায়গায় আসলে কোনো ম্যান্ডেট লাগে না যখন আপনি সংবিধান সংশোধন করছেন। সুতরাং সেই জায়গায় এই 2/3 মেজরিটির বলে সংবিধান যাতে সংশোধন না করা যায়, এটি আমাদের আলোচনার এবং আমাদের বিতর্কের বিষয় ছিল। তো সেই জায়গা থেকে উচ্চকক্ষে পিআর এবং সংসদটিকে প্রতিনিধিত্বশীল করার জন্য আসলে আমরা বলেছি যে উচ্চকক্ষে পিআর প্রয়োজন, এবং এই বিষয় নিয়ে মোটামুটি এক ধরনের ঐকমত্য এসছে। তো সেই জায়গা থেকে এনসিপির অবস্থান একেবারে সুস্পষ্ট। আর যদি প্রতীক নিয়ে বলি, তাহলে প্রতীকের ব্যাপারে তো আমাদের প্রথম থেকেই আমরা বলছি যে আসলে নির্বাচন কমিশন এক ধরনের বিমাতাসুলভ আচরণ করছে প্রথম থেকেই। আমরা কিন্তু এই প্রতীক নিয়ে, বিশেষ করে প্রতীক নিয়ে ব্যাপারটা এমন হয়েছে, দেখেন মিডিয়াতে আমাদের আসলে এই প্রশ্নটা যখন করা হয় তখন আমি ব্যক্তিগতভাবে খুবই বিব্রত বোধ করি যে আপনাদের কেন শাপলা প্রতীকই লাগবে বা শাপলা প্রতীক ছাড়া আপনারা যাবেন কিনা নির্বাচনে। এই প্রশ্নটি আসলে একটু অন্যভাবে প্রয়োজন ছিল করা, যে সাংবিধানিক প্রতিষ্ঠান যেহেতু তাদেরও একটা জবাবদিহিতা, একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা আছে, তারা আসলে যখন কোনো ধরনের সুস্পষ্ট বক্তব্য নেই, তাদের যুক্তি দিতে পারছে না, তারা যতগুলো যুক্তি দিয়েছে আমরা প্রত্যেকটির বিপরীতে আমরা বলেছি যে আচ্ছা যদি এটা হয় তাহলে এটা কেন। তো তারা আসলে একবার বলছেন আপনাকে এখানে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে সাংবিধানিক প্রতিষ্ঠান তারা কোনোভাবে কোনো যুক্তি দিয়ে বোঝাতে পারছে না আপনাদেরকে কেন তারা শাপলা আপনাদেরকে দিতে পারবে না, কিন্তু আপনাদের দলের পক্ষ থেকে শেষ যখন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারদের সাথে দেখা করেন তখন আপনারা কিন্তু বলেছেন যে ধানের শীর্ষ কেন থাকবে এবং কয়েকটি প্রতীক নিয়েও আপনারা কথা বলেছেন।
সেটাও বা কেন? মানে আপনাদের শাপলা দেওয়া হচ্ছে না বলে ধানের শীর্ষ থাকতে পারবে না, বা সেটা নিয়েও আবার চিন্তা ভাবনা করতে হবে, এই ধরনের বক্তব্যটা আসলে কেন তাহলে আপনাদের দল থেকে যাচ্ছে? না, মানে এটা কিন্তু দেখেন কোনো স্পেসিফিক কোনো দলকে আক্রমণ করে অথবা তাদের বিষয়ে কথা বলাটা না। এটা আসলে ফর এক্সাম্পল এসছে যে যেহেতু এটা বলা হচ্ছে বারবার করে জাতীয় প্রতীক, যদি এটা জাতীয় প্রতীক হয়, জাতীয় প্রতীকের মধ্যে তো আরো অনেকগুলো এলিমেন্ট আছে এবং এটা মানে সংবিধান মোতাবেক আর কি জাতীয় প্রতীক আমাদের যেটা, তো সেখানে ধানের শীর্ষ আছে, পাটপাতা আছে, তারকা আছে, এগুলো কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতীক। সেখানে কিন্তু শুধুমাত্র আমরা এরকম না যে ধানের শীষ নিয়ে কথা বলেছি অথবা তারকা নিয়ে কথা বলেছি অথবা পাটপাতা নিয়ে কথা বলেছি, ব্যাপারটা এমন না। এবং যখন আসলে আমি যদি বলি যে ইসির পক্ষ থেকে এই কথা বলা হলো যে শাপলা কোনো একটি রাষ্ট্রীয় সংস্থার প্রতীক, তো সেই কারণে দেয়া যাবে না, তখন আমরা বলেছি যে বিমান বাহিনীর প্রতীক বা লোগো যেটা, সেটাও তো আসলে একটি রাজনৈতিক দলের আছে। তো সেই জায়গা থেকে আবার যখন হয়েছে যে জাতীয় ফুল হিসেবে দেওয়া যাবে না, তাহলে জাতীয় ফল কাঁঠালও একটি রাজনৈতিক দলকে আপনারা দিয়েছেন। তো আমরা আসলে বোঝার চেষ্টা করছিলাম যে কি কারণে ওনারা দিতে চাচ্ছেন না, এবং অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে কিন্তু এটা বলা হয়েছে যে এই শাপলা দেওয়ার ক্ষেত্রে কোনো দলকে, রাজনৈতিক দলকে এই প্রতীক দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আইনি জটিলতা নাই, মানে কোনো অসুবিধা নাই। তো এর পরেও আসলে মানে কি সমস্যা, এটা আমরা আসলে বুঝতে চাচ্ছি। দেখেন, এখানে আসলে কোনো জেদের ব্যাপার না, কোনো একগুঁয়েমির ব্যাপার না, কোনো কিছুই না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে যদি এমন হয় যে কেন তারা দিতে পারছে না, এই সুস্পষ্ট বক্তব্যটি ইসির পক্ষ থেকে দেয়া হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আমরা অন্য প্রতীকে কেন যাব না। এর কিন্তু মধ্যে আমাদের নির্বাচন কমিশন থেকে তো হচ্ছে বারবারই বলা হচ্ছে যে তালিকায় যেহেতু নেই তারা দিতে পারছে না, এই ধরনের না না কথা না, এটি খুবই অনেকবার। ভুল এটি খুবই ভুল একটি ব্যাখ্যা। দেখেন, এটি কিন্তু প্রথমে যখন আমাদের সকল আমাদের যেই নিবন্ধন যাদের নেই সেই রাজনৈতিক দলগুলো নিয়ে তারা বসেছে, সেখানে কিন্তু আমাদের প্রপোজ করতে বলা হয়েছে এবং অন্যান্য দলগুলো প্রপোজ করেছে। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু আমরাও শাপলা প্রপোজ করেছিলাম, কিন্তু তারপরেও এটা তো আমরা যখন প্রপোজ করেছি সেটি তো তাদের আসলে অন্তর্ভুক্ত করা, এটি কিন্তু তাদের দায়িত্ব ছিল সেই জায়গাতে, সেখানে তো তারা সেই দায়িত্বটিও অবহেলা করেছে। এবং এখন নির্বাচন কমিশনের এই দায়িত্বের অবহেলার কথা আপনারা বলছেন, আপনারা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে নির্বাচন কমিশনের অধীনে আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, এরকম একটি আশঙ্কার কথা আপনাদের বিভিন্ন দলের নেতারা বিভিন্নভাবে বলেছেন গণমাধ্যমের কাছে। সেই হিসেব করে এবং আপনারা বলছেন যে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, আপনারা আন্দোলনও করবেন বা সেই বিষয়ে আপনারা হয়তো সামনে রাজনৈতিক কোনো কর্মসূচি দেবেন। কিন্তু আমরা অলরেডি আন্দোলন করেছি, আমরা কিন্তু এনসিপির পক্ষ থেকে আমরা কিন্তু নির্বাচন কমিশনের বিভিন্ন বিতর্কিত ভূমিকা নিয়ে কিন্তু আমরা এর আগেও একটা মাঠের কর্মসূচি ছিল। এবং দেখেন, এখানে শুধুমাত্র কিন্তু প্রতীক বিষয়টি না, আরো কিন্তু বেশ কিছু বিষয় আমাদের সামনে আসছে যে যেখানে আসলে রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়া যেই পরিমাণ হ্যাসেলের বিষয়, এবং সেখানে আমরা দেখছি যে পাশাপাশি জাতীয় লীগ নামে একটি দলের আসলে নামকাওয়াস্তে অফিস, এবং সেখানে কোনো নেতাকর্মী নাই, এবং 172 পৃষ্ঠার নথি জমা দিয়ে তারা আসলে নিবন্ধন পেয়ে যাচ্ছে। এবং সেখানে কিন্তু নির্বাচন কমিশনের ভিতর থেকেই কর্মকর্তারা এই ধরনের কথাও বলছেন যে সেখানে আসলে এই ডিসিশন গুলো কোথা থেকে আসছে সেটা কিন্তু তারা জানেন না। এখানে আসলে রিমোট কন্ট্রোলটা, আমাদের হাসনাত আব্দুল্লাহ অলরেডি বলেছেন যে রিমোট কন্ট্রোলটা আসলে ইসির রিমোট কন্ট্রোল কোথায়, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এটি আসলে আমার মনে হয় যে সবারই কিন্তু এই দিকে আসলে আমি মুনিরা সাথে পরিপূর্ণ একমত। আমি বলতে চাচ্ছি যে এমন অনেক রাজনৈতিক দলের নামে অনেককে নিবন্ধন দেওয়া আছে যাদের কোনো অস্তিত্বই বাংলাদেশে নাই। ততএব সর্বশেষ যে শঙ্কার কথাটি মনিরা শারমিন উল্লেখ করলো, আমি সেই শঙ্কার সাথে শঙ্কা ব্যক্ত করতে চাই যে নির্বাচন কমিশন এমনকি আমি তো এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের কথা বলেছি, যে মানে আসলে কোনো অদৃশ্য সুতোর টান, সেই অদৃশ্য সুতোর টান জনগণ বুঝতে চায়। যে না হলে ওই যে জাতীয় লীগ নামে যে দলটির কথা বলা হলো, এর নামই কখনো শুনি নাই, এর কোনো এই বিতর্কের মধ্যে থেকে আসলে যে পয়েন্টটা নিতে চাই, শামসুজ্জামান দুদু, আপনি যেহেতু আছেন, নির্বাচন কমিশনকে রিফর্ম করার মতো আন্দোলনের কথা বলছে একটি রাজনৈতিক দল, এবং তারা বলছে, এনসিপি বলছে যে আগামী নির্বাচন এই নির্বাচন কমিশনের অধীনে খুব একটা সুষ্ঠু হবে না বলে তারা আশঙ্কা করেন। আপনি যথেষ্ট অভিজ্ঞ একজন রাজনীতিবিদ, আপনার কাছে কি মনে হয় যে এই নির্বাচন কমিশনের উপর বিএনপি কি আস্থা রাখতে পারে? এই নির্বাচন কমিশন শুধু না, যেগুলো প্রতিষ্ঠান আছে যদি কোনো ত্রুটি থাকে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে, সংশোধন করার প্রশ্ন যদি থাকে
সেই প্রশ্নগুলো গভীরভাবে দেখারও অবকাশ আছে। কিন্তু কোনো না কোনো সময় আপনাকে কোনো না কোনো প্রতিষ্ঠানের উপর নির্ভর করে কাজগুলো সারতে হবে। নির্বাচন যদি চান, সেই নির্বাচনের জটিলতার মধ্য দিয়ে কালক্ষেপণ করব নাকি সেটা মীমাংসা করব, আইনের আশ্রয় নিব না ইচ্ছাকে প্রাধান্য দিব, এই জিনিসগুলো আপনাকে আসতে হবে। আমি আইন যেটা আছে সেটা মানি না, আমি আমার ইচ্ছা যেটা করব, দাবি করব, সেটাকে মানতে হবে, লজিকগুলো থাকতে হবে। যদি আমার কাছে মনে হয় এই জন্য গ্রহণযোগ্য বিষয়গুলো নির্বাচন কমিশন বিবেচনা নিতে পারে, অবশ্যই নিতে পারে। তবে এখন যে অবস্থায় আছে, ত্রুটি অথবা অসঙ্গতি বাদ দিলেও এখন আমার বিবেচনায় এই নির্বাচন কমিশন দিয়ে একটি ভালো নির্বাচন করা সম্ভব, সরকার এবং রাজনৈতিক দলগুলো যদি নির্বাচন কমিশনকে সহযোগিতা করে। কিন্তু রাজনৈতিক দল অথবা সরকারের ভিতরে অসহযোগিতার প্রশ্ন থেকে থাকে, তাহলে এই নির্বাচন কমিশনের অবশ্যই মানে শুধু ব্রেক পাওয়া না, ভালো কিছু করা খুব কঠিন। 2 নম্বর হচ্ছে, জীবনে আমি এমন নির্বাচন রাজনৈতিক দল জানি, সব রাজনৈতিক দল তো একরকম না, অনেক প্রবীণ দলও আছে যারা কখনোই নির্বাচনে কার্যকর ভূমিকায়, অর্থাৎ একটা সিটও পায় নাই। মানুষের সঙ্গে কন্ট্যাক্ট বলতে যা আছে সভা সমাবেশ, ব্যক্তিগত উদ্যোগ, নির্বাচনে তাদের অবস্থাটা সেই রকম। এখন তার দাবি, তার সদিচ্ছা, আর যারা সরকার পরিচালনা করছে, বিরোধী দলের ভূমিকা পালন করছে এবং যৌক্তিকভাবেই যারা নির্বাচনে কার্যকর ভূমিকা রাখে, আমি কোনটাকে প্রাধান্য দিই, কোনটাকে আমি গ্রহণযোগ্য মনে করি, এই বিষয়গুলো যদি মাথার মধ্যে আমি রাখি, তবে সব মীমাংসা হচ্ছে নির্বাচনের ময়দানে। আমি সেই নির্বাচনের ময়দানে গিয়ে যাওয়ার আগে সবকিছু আমি ডেডলক সৃষ্টি করি, তাহলে মীমাংসা খুঁজে পাওয়া কঠিন আমার কাছে। যেমন আপনার এই প্রসঙ্গটা জি এখন অনেক আলোচনা আছে, আমার কাছে মনে হয় পিয়ার প্রসঙ্গটিতে রাজনৈতিক কর্মসূচি হতে পারে। যারা এটাকে গ্রহণযোগ্য বোঝায় তারা জনগণের সামনে নিয়ে গিয়ে তারা নির্বাচন জয়লাভ করে এবং সরকার গঠন করে পরবর্তীতে পিয়ারের অধীনে তারা নির্বাচনকে অনেক কিছু সংশোধনী আনতে পারে। কিন্তু আমি আগে এটা করব, দুটো পথ আছে, একটি নির্বাচন আর একটি রাস্তা দখল করা। আমি এই মুহূর্তে কোনটা করব এটা আবার বিবেচনায় নিতে হবে। আর প্রচলিত ধারার বিষয়টি সাংবিধানিক ভাবে আছে, আপনি পার্লামেন্ট শেষ করতে চাচ্ছেন না অথবা চাচ্ছেন, তাহলে একটা মীমাংসা আসবে। আর যদি পার্লামেন্টকে আমি এড়িয়ে গিয়ে মীমাংসা করতে চাই, তাহলে গণঅভ্যুত্থান ছাড়া তার কোনো পথ নেই। এটা আমার কাছে মনে হয় সবগুলোই সাংবিধানিক। এই গণঅভ্যুত্থান আইনের বাইরে কোনো ঘটনা না, যেখানে মানুষ সমর্থন করে সেটাও গ্রহণযোগ্য। সেই জন্য আমার কাছে মনে হয়েছে এখন নির্বাচনকে যদি সামনে নিই, প্রতিটি রাজনৈতিক দলকে, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, উনি উদ্যোগী হয়ে রাষ্ট্রই তিনি আলোচনা করছেন বিভিন্ন প্রসঙ্গ নিয়ে, এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা যদি প্রয়োজন থাকে আলোচনা হবে, কোনো অসুবিধা তো নাই আমার কাছে মনে হয়েছে। কিন্তু অস্থিরতা আপনার নিয়ন্ত্রণ করতে হবে। অস্থিরতা বাড়লে এবং এটা যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, অনেক শক্তি, অনেক মহল, কুচক্রী মহলই বলবো, যারা বসে আছে পরিবর্তনটাকে সফলতার দিকে না গিয়ে ভিন্ন পথে নিয়ে যাওয়া, সেই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। নিশ্চয়ই। আমাদের বিরতির সময় হয়ে গেল, আপনারা আছেন আমাদের সাথে, বিরতির পর আলোচনা চলতেই থাকবে। দর্শক ৭১ জার্নালে বিরতির সময় হয়ে গেল, দেখা হচ্ছে বিরতির পর। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও ৭১ জার্নালে। মনিরা শারমিন, একটু আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে গত ২-১ দিন নিশ্চয়ই গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে একটি খবর আছে, সেটি হচ্ছে এনসিপি ভার্সেস জামাতে ইসলামী। অর্থাৎ এনসিপির আপনাদের নেতারা বলেছেন যে জুলাই সনদের মধ্যে যে সই করেছে জামায়াতে ইসলামী, সেটা এক ধরনের প্রতারণা, রাজনৈতিক প্রতারণা। আবার
পিআর নিয়ে প্রতারণার কথা তারা উল্লেখ করেছেন। আর একই সাথে জামায়াত ইসলামী আবার তাদের পক্ষ থেকে আপনাদের উপর এক ধরনের বিরূপ মন্তব্য আসলে করেছেন, আমরা কম বেশি সেটা দেখেছি। দ্বন্দ্বটা আসলে হঠাৎ করে কি নিয়ে শুরু হলো? দেখেন, দ্বন্দ্বটা আসলে হঠাৎ করে ব্যাপারটা না, মানে এই যে আমি যদি বলি যে জুলাই সনদ স্বাক্ষরের ব্যাপারে দেখা গেছে যে তাদের এক ধরনের অবস্থান আমরা দেখলাম। এটি আসলে রাজনৈতিক দল হিসেবে বিশ্লেষণ করার বিষয়, হঠাৎ করে কোনো ধরনের ইয়ের বিষয় না আসলে। আম, রাজনৈতিক দল হিসেবে তারা আসলে বিভিন্ন সময় দ্বিচারিতা করেছে। তার মধ্যে একটি যদি আপনারা দেখেন যে আলোচনার টেবিলে যখন সমাধানের চেষ্টা আমরা করছি, তখন তারা মাঠের একটা আন্দোলনে চলে গেল এবং তাদের একটা দলীয় এজেন্ডা যুক্ত করলো আর কি। যে মাঠের প্রথমে কিন্তু এজেন্ডা যুক্ত ছিল না, নিরপেক্ষ পিআর। তো সেই জায়গা থেকে তাদের এক ধরনের দ্বিচারিতা আমরা দেখেছি। এবং এরপরে যেটা হলো যে জুলাই সনদ স্বাক্ষরের ব্যাপারে বারবার করে ওনারা এর আগের থেকে টেলিভিশন মিডিয়াতে বিভিন্ন জায়গায় তারা স্টেটমেন্ট দিচ্ছিলেন যে তারা জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনোভাবেই এই সনদ অনুষ্ঠানে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাবেন না বা স্বাক্ষর করবেন না। কিন্তু এরপরে যেটা দেখলাম যে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে তারা সনদ অনুষ্ঠানে সনদ স্বাক্ষরে গিয়ে স্বাক্ষর করে আসলেন। এবং পরবর্তীতে যেটা দেখলাম যে স্বাক্ষর করে আসার পরেও ওনাদের এক ধরনের এরকম বার্তা ওনারা দিচ্ছেন যে যদি আইন না হয় তাহলে আমরা স্বাক্ষর প্রত্যাহার করবো। আমি জানি না যে স্বাক্ষর আসলে কিভাবে প্রত্যাহার করে। ধরেন ব্যাপারটা এরকম যে আমি কাবিননামায় সিগনেচার করে ফেললাম, বিয়ে করে ফেললাম, এরপরে আমি আবার বলছি যে না, ছেলে পছন্দ না হলে তাহলে তো সংসার করবো না। ব্যাপারটা যদি এরকম হয়, বা বিয়ে ভেঙে দিব বা প্রত্যাহার করবো, হোয়াট এভার, মানে এই ধরনের দ্বিচারিতা এবং মানে এক ধরনের বালখিল্য আচরণ আমরা দেখেছি তাদের মধ্যে। সেই জায়গা থেকে আমাদের পক্ষ থেকে আমরা এক ধরনের সমালোচনা করা হয়েছে। এবং নাহিদ ইসলাম ওনার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে কিছু বিশ্লেষণধর্মী কথা বলেছেন ওনাদের ব্যাপারে, আসলে এজ এ রাজনৈতিক দল তাদের আসলে কিভাবে মূল্যায়ন করেন উনি। তো সেই জায়গা থেকে এই ধরনের যখন দেখবেন, খুবই মজার একটা বিষয় সেটা হচ্ছে জামাতে ইসলাম ওনাদের সমালোচনা করা যায় না। হ্যাঁ, এটি যদি আপনি ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আসলে জামাত ইসলাম বিরোধী কোনো মন্তব্য করেন অথবা কোনো পোস্ট দেন, সেখানে তো এক ধরনের আমাদের যদি বলি সোশ্যাল মিডিয়া মবের শিকার হতে হয়। আমি জানি না বট বাহিনী কিভাবে করে আসলে যারা আসলে এই কাজটি করেছেন, আমি নিজেও ব্যক্তিগতভাবে এটির সাফারার। তো এই ধরনের একটা মানে মবের শিকার হতে হয় যে কেন আসলে জামাত ইসলাম বিরোধী কোনো কথা বলা যাবে না বা তাদের রাজনৈতিক বিষয়ে কোনো সমালোচনা করা যাবে না। তো এই ধরনের কার্যক্রম কিন্তু আমরা এর আগেও 17 বছর দেখে এসেছি যে আমরা ফেসবুক কোনো লেখালেখি করতে পারতাম না। তো সেই সংস্কৃতি আর ফিরে না আসুক, এটা আমরা চাই। এবং দেখেন, এই জায়গাতে আমি একটু বলতে চাই যে মানে রাজনীতির শিষ্টাচার বলে আমরা সবসময় বলে থাকি, এটা খুবই খুবই আলোচিত কথা যে জেন্টলম্যানস এগ্রিমেন্ট। রাজনীতিটাকে আমরা যদিও সেখানে রাখতে পারিনি বা রাখতে চাই না, আমি জানি না, আমাদের সদিচ্ছারই হয়তো অভাব। সেখানে নাহিদ ইসলামের পোস্টকে কেন্দ্র করে বা এই সমালোচনা নিতে না পারার যে এক ধরনের মানসিকতা, সেটাও কিন্তু আমরা দেখলাম জামাত ইসলামের পক্ষ থেকে একজন এবং গুরুত্বপূর্ণ আপনারা নেতা একই সাথে তিনি মন্তব্য কিন্তু যে করেছেন ভাষায় যে আসলে কথা বললেন জামাত ইসলামের সেটাও যে কিন্তু অবস্থান অগ্রহণযোগ্য। সেটি অনেকটা গুপ্তভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অবস্থান, সেটা আপনারা মনে করছেন? না, সেটা তো এক ধরনের স্টেটমেন্টই যে জামাত ইসলাম আসলে আমরা যদি বলি যে 5 আগস্ট পরবর্তী রাজনীতিটা আমরা আসলে ধরতে পেরেছি কিনা, এবং জামাত ইসলামের রাজনীতি যদি দেখেন, তারা এক ধরনের প্রক্সি রাজনীতি করেছে। দেখবেন যে আপনি এই 5 আগস্ট পরবর্তী সময় আমরা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি, আওয়ামী লীগের মিছিল ঠেকানোর কথা বলেছি, সরকারের কাছে আমরা বলেছি যে এই কাজগুলো আপনারা করেন, আপনারা আইন শৃঙ্খলা বাহিনী স্ট্রং করেন, এই মিছিলগুলো ঠেকান, কিন্তু এই ধরনের বিষয়ে কিন্তু তাদের উচ্চকিত কোনো মন্তব্য আমরা পাইনি। আবার গুরুত্বপূর্ণভাবে দেখেন, এই 17 বছরে গুম খুনের শিকার, হামলা মামলার শিকার কিন্তু তারা হয়েছে। শুধুমাত্র তাদের, আমি যদি বলি যে দাড়ি রাখার কারণে, পাঞ্জাবি পরার কারণে তারা যেই পরিমাণ নিগৃহীত হয়েছেন, এবং ডিজিএফআই থেকে শুরু করে যেই ধরনের আয়না করে তাদের উপরে যেই ধরনের হামলা, মানে যেই ধরনের আসলে তাদের উপরে নির্যাতন হয়েছে, এটি তো আসলে
তাদের থেকে বেশি বড় ভিকটিম আমি মনে করি না যে আসলে মানে আর কেউ আছে। তো সেই জায়গা থেকে যখন আমরা ডিজিএফআই সংস্কারের কথা বলছি, আমরা সেনাবাহিনীর কে কলঙ্ক মুক্ত করার কথা বলছি, তখন কিন্তু তারা সেখানে উচ্চকিত কোনো মন্তব্য করছেন না। তো এই ধরনের বিষয়গুলো দেখেন, এইটা তারা এক ধরনের, আমি প্রক্সি রাজনীতির কথা কেন বললাম বলেন তো, যে এই কথাগুলো কিন্তু তারা এনসিপির উপর দিয়ে, মানে এই রাজনীতি তারা এনসিপির উপর দিয়ে করেছে, এবি পার্টির উপর দিয়ে করেছে। যেমন ব্যারিস্টার ফুয়াদ তো বলছেই ডিজিএফআই সংস্কারের কথা, আমাদের হাসনাত আব্দুল্লাহ তো বলছেই ডিজিএফআই সংস্কারের কথা, সুতরাং তাদের কিন্তু বলতে হয়নি। তারা এক ধরনের সেফ সাইডে থেকেছে সব সময়, যাতে কারোর সাথে শত্রুতা নাই, সবার সাথে বন্ধুত্ব, এবং দেশপ্রেমিক হিসেবে তারা তাদের যদি বলি যে আমির সাহেব বলেছেন যে শুধুমাত্র দুই ধরনের মানুষই আসলে বাংলাদেশের দেশপ্রেমিক, সেটা হচ্ছে এক সেনাবাহিনী এবং জামাতে ইসলাম। তো এবং দেখা গেছে যে আওয়ামী লীগকেও তারা মানে 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি ক্ষমা করে দেওয়ার মতো কথাবার্তা বলছেন। তো সুতরাং এই জায়গাগুলো তো আসলে আমরা ভাবাই। আমরা তো এই সময় যে ঐক্যের কথা বলছিলাম, সেটা তো আসলে এই ধরনের মন্তব্য, এই ধরনের দ্বিচারিতা তো সেই ঐক্যটা নষ্ট করছে, এটা তো একটা ব্যাপার। তাই আপনাদের আসলে এই ধরনের অবস্থান। শামসুজ্জামান দুদু, আপনার কাছে কি মনে হয় যে এখন হয়তো সামনে নির্বাচন, তাই নানা রকম রাজনৈতিক এরকম পাল্টাপাল্টি রাজনৈতিক হয়তো বক্তব্য আসবে, কিন্তু সামনের দিনগুলোতে, কারণ আজকেও আমরা দেখেছি যে আওয়ামী লীগের ঝাঁটিকা মিছিল হয়েছে তাদের নেতাকর্মীরা, এবং যদিও পুলিশ সেখানে ব্যবস্থা নিয়েছে, অনেকেই ধরেছে, এই যে গুপ্তভাবে নানা রকম মিছিল, নানা রকমভাবে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের বার্তা ছড়িয়ে দেওয়া, এগুলো নিয়ন্ত্রণটি করবার ক্ষেত্রে সরকারের খুব শক্ত অবস্থান কি আপনি দেখেন? সরকারের শক্ত অবস্থান থাকলে তো তারা মিছিল করতে পারতো না। সরকারের শক্ত অবস্থান থাকলে তো তারা মাথায় বেরি করতে পারতো। পুলিশ, মিলিটারি, আনসার বাহিনীতে সব সরকার নিয়ন্ত্রিত। মানে এটা সদিচ্ছাটা দেখাতে হবে সরকারের। প্রতিটি রাজনৈতিক দল তো লাঠি নিয়ে, কোড়াল নিয়ে, রড নিয়ে বেরোলে দেশে তো আর কিছু সুস্থতা বলে কিছু থাকবে না। এই কারণে সরকারকে আমরা সমর্থন দিয়েছি, কিন্তু সরকার যদি সে সাহস এবং সদিচ্ছা দেখাতে ব্যর্থ হয়, তাহলে প্রশ্নগুলো উঠবে। যে শক্তি সীমাহীন নির্যাতন করেছে মানুষের উপরে, খুন করেছে, গণহত্যা করেছে, সীমাহীন লুটপাট করেছে, তারা সেই জন্য তো অনুশোচনা তো দূরে থাক, তাদের গলা শুনলে এখনো মনে হয় তারা যা করেছে আবার সুযোগ করলে তার থেকে বেশি করবে। এইরকম বক্তব্য তাদের দলীয় প্রধান এবং সব শ্রেণীর তাদের রাজনৈতিক উপর থেকে নিচ পর্যন্ত নেতা কর্মীরা এটা এখনো প্রশ্ন। আপনি যে ধর্মেও মানেন, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বসে আছেন, আমরা ক্ষমা চেলে প্রতিনিয়ত তিনি ক্ষমা করবেন। এটাই আমার ধর্মের অন্যতম একটা দিক। মানুষ ভুল করবে, কিন্তু তার সৃষ্টিকর্তার কাছে সে ক্ষমা চাবে। আর এরা হচ্ছে সৃষ্টিকর্তার উপরে চলে গেছে, যা করছে ঠিক করছে, গণহত্যা করছে, লুটপাট করছে, নির্যাতন করছে, আয়নাঘর বানাইছে, কি করে না। 60 লক্ষ মামলা, এটা ভাবা যায়? এই 60 লক্ষ আসামি, এটা ভাবা যায়? সেই জন্যে আওয়ামী লীগ যদি পূর্ণবার সুযোগ পায়, তাহলে কি পরিণতি, কি পরিস্থিতি, কি অবস্থা হবে আমরা জানি। আপনার প্রথম যে কথাটা, যে আমরা সেটা আসলে আমাদের যেহেতু আছেন প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, তার কাছে জানতে চাই, সরকারের সদিচ্ছার অভাব দেখছেন রাজনৈতিক দলের নেতারা? হয়তো বলেছেন আর কি, কিন্তু আমি অ্যাটলিস্ট এতটুকু বলি যে আওয়ামী লীগ যেই অত্যাচারের কথা উনি বর্ণনা দিয়েছেন, মানে আওয়ামী লীগের লেভেলে এক্সট্রিম, আমি বিশ্বাস করি এখানে 3 জন রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন, তাদের কারো দলের পক্ষেই আমার মনে হয় 20 বছর 30 বছর টানা ক্ষমতা থাকলেও এতটা ভয়াবহ হয়ে ওঠা খুব কঠিন ব্যাপার। সো আওয়ামী লীগ এই যে ভয়াবহ দুঃশাসন, অপশাসন এখানে সৃষ্টি করেছে, তার মধ্যেও কিন্তু বিএনপির যে 60 লক্ষ আসামি করেছে মামলা দিয়ে, 1 লক্ষ মামলা 60 লক্ষ আসামি, এর মধ্যেও কিন্তু বিএনপি প্রচুর এই ঝটিকা মিছিল করেছে। আমাদের মনে আছে, বিশেষ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, তার নেতৃত্বে প্রচুর, যখন একদম বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল, কোথাও বিএনপির কোনো অ্যাক্সেস নাই, কোথাও দাঁড়াতে দেওয়া হচ্ছে না, সে সময় বিএনপি ভোর রাতে পর্যন্ত ঝটিকা মিছিল করেছে। তো আওয়ামী লীগের ওরকম এক্সট্রিম পজিশনের পরেও যদি বিএনপি বা তৎকালীন বিরোধী দলগুলি ঝটিকা মিছিল করতে পারে, তার মানে এই সময় আমরা তো আওয়ামী লীগের মতো কোনো এক্সট্রিম অবস্থার মধ্যে নাই।
তো এই সময় ঝটিকা মিছিল করা এটা সম্ভব, এটা খুব ইজি, করতেই পারে। প্রশ্ন হচ্ছে এই ঝটিকা মিছিল যারা আয়োজন করে, ঝটিকা মিছিল যারা করছে, তাদের বিষয়ে সরকার ব্যবস্থা নিতে পারছে কিনা। কারণ তারা জনমনে ভীতি সঞ্চার করছে, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। সেই জায়গা থেকে আপনি যদি খেয়াল করেন দেখবেন প্রতিদিনই বা প্রতিবারই যখনই ঝটিকা মিছিলের বিষয় আসে, মিছিলের পরপরই যে এর মূলত আয়োজক যারা, তাদের অধিকাংশই গ্রেফতার হয়ে যাচ্ছে, তারা আইন শৃঙ্খলা বাহিনীর কবজায় চলে আসছে। সুতরাং ঝটিকা মিছিল আসলে সরকার খুব কঠোর হলে বন্ধ করে দেওয়া সম্ভব। এইটা অন্তত এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, আওয়ামী লীগ বিএনপির বিষয়ে এত কঠোর হওয়ার পরেও ঝটিকা মিছিল কিন্তু বন্ধ করতে পারে নাই। কারণ এটা হুট করে কোথা থেকে নেমে যাবে। আপনি অনেক সময় ঝটিকা মিছিল বিষয়ে আমি দুদু ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, ঝটিকা মিছিল হবে এরকম তথ্য অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে থাকে, থাকার পরে করতে দেয় যেন ধরা যায়। সো এটাও একটা কৌশল। এই ঝটিকা মিছিল সবসময় থামানো যায় না, যতটাই আপনি কঠোর অবস্থা নেন। সেটা উদাহরণ আমরা বিএনপির সময় দেখেছি, বিএনপি প্রচুর ঝটিকা মিছিল করেছে। আর আওয়ামী লীগ যেগুলি ঝটিকা মিছিল করছে, এগুলি আসলে ঝটিকা মিছিলই বা বলা যাবে না, এটা হচ্ছে দৌড় মিছিল। হ্যাঁ, কোনো এক জায়গায় 3-4 জন 5 জন একসঙ্গে জড়ো হচ্ছে, মোবাইল ফোন সবাই একসঙ্গে চালু করছে, দৌড়াচ্ছে আর স্লোগান দিয়ে চলে যাচ্ছে, তারপরেও তাদের অধিকাংশকেই আইনের আওতায় নিয়ে আসা যাচ্ছে। এটা হচ্ছে ঘটনা। নিশ্চয়ই, এবং সেটি নিয়ন্ত্রণে থাকবে। আপনি বলছেন উদ্বেগের কিছু নেই, আমরা আসলে সেই পরিস্থিতি দেখতে চাই, কারণ যেহেতু সামনের দিনে নির্বাচন রয়েছে। আজকে আর আলোচনা করবার সময় নেই, রাজনীতির নানা বিষয় নিয়ে হয়তো সামনে আবারও কথা হবে। অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই যুক্ত হয়েছেন আমাদের সাথে। ফারজানা আহমেদ আপনি আছেন আমাদের সাথে। আমাদের আরও একটি বিরতি নিতে হচ্ছে দর্শক, বিরতির পর নিশ্চয়ই আলোচনা আবারও যুক্ত হবে। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও ৭১ জার্নালে। নানা রকম খবরাখবর নিয়ে আসলে আলোচনা হচ্ছিল, রাজনীতির খবরই বেশি। তবে এর মাঝে আরও একটি খবর দর্শক আমরা একটু বলতে চাই, সেটি হচ্ছে যে বিদেশে কাজ করতে গিয়ে মানসিক সমস্যায় আক্রান্ত হওয়া এখন নতুন আরেকটি উপসর্গ হয়ে গেছে। সম্প্রতি এরকম একজন সালেহ চৌধুরীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। বেসরকারি সংস্থা ব্র্যাক বলছে শুধু তাদের হিসেবে গত 8 বছরে এই সংখ্যাটি 151 জন। তবে এই নিয়ে তথ্য নেই সরকারের কাছে। স্বজন আর উন্নয়ন কর্মীদের দাবি, এ ধরনের শ্রমিকদের পুনর্বাসনে সরকারের পদক্ষেপ জরুরি। আমাদের সহকর্মী শাহনাজ শারমিন করেছেন একটি প্রতিবেদন, চলুন দর্শক সেটা দেখে আসি। আমার নাম কইতে পারি না আপা। 28 বছরের এই তরুণ ঠিকানা যেমন বলতে পারছেন না, তেমনি নিজের নামটিও স্মরণে নেই তার। এক এক সময় বলছেন এক এক কথা, চারিদিকে বারবার তাকিয়ে হয়তো একটি পরিচিত মুখ, একটি মাত্র ডাক বাবা, ভাই বা সালে শোনার অপেক্ষায়। সালেহ চৌধুরী মুন্না সোমবার রাত 1:35 সৌদি এয়ারলাইন্স যোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মীরা তাকে চিহ্নিত করেন। এরপর পরিবারকে খুঁজে নিরাপদ হস্তান্তরের জন্য মুন্নাকে পাঠান একটি বেসরকারি সংস্থার কাছে। ঢাকার আশকোনা ব্র্যাক লার্নিং সেন্টারে সোমবার থেকে অবস্থান করছেন সালেহ চৌধুরী। এখানেই তার মুখোমুখি ৭১। যামো আপনাদের সাথে আসছে, আর তো কিছু না আপা। আমি যামো, এদিকে আমার কাছে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্ট চিনেন, এয়ারপোর্ট থেকে আমি যাইতে পারি। এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টে বললে আমি যাইতে পারি, কিন্তু এয়ারপোর্টে তো যাবো না, অন্যদিকে যাবো আপা। কিছু করার নাই আপা। কোনো আশ্রয়ই নিজের ঘর নয়, কোনো যত্নই মায়ের কোলে ফিরে যাওয়ার সমান নয়। তাই পরিবারের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া হয়। রাতেই লেবানন থেকে পরিবারে এক সদস্য যোগাযোগ করে। সকালে বড় ভাই আসে সেন্টারে। 6 ভাই বোনের মধ্যে সবার ছোট মুন্না। 17 বছর বয়সে প্রবাসে পাঠিয়ে দেয়া হয় মুন্নাকে। সেখানে নানাই চড়াই উতরাই পেরিয়ে কিছুদিন কাজ করে পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়ে মুন্না। 1 দশকে মাদকেও আসক্ত হয়ে জেল খাটে। যেহেতু যা হওয়ার তো হয়ে গেছে, বাড়িতে নিয়ে যাব। আমার আম্মা তো কাটাকাটি করতেছে প্রবাসে, ওইখানেও ড্রাগস সবার হাতে না গেলেই চলে আসছে। এখন এটার কারণে অনেক ফ্যামিলিগুলো ক্ষতি হয়। ওইখানে এম্বাসি এগুলো খোঁজ নেয় না। মাইগ্রেশন কর্মসূচির এই কর্মকর্তা বলছিলেন, কেন প্রবাসীরা মানসিক ভারসাম্যহীন হচ্ছেন তার খোঁজ রাখছে না কেউ। এই প্রবাসীরা কেন মানসিক ভারসাম্য হারাচ্ছে, সেখানে কি কর্মপরিবেশটা কি, সে সঠিক ন্যায্য বেতন পাচ্ছে কি না, বা অতিরিক্ত ঋণের চাপে কেন মানসিক ভারসাম্য হারাচ্ছে, এবং এই মানুষগুলোর পরবর্তীতে রিইন্টিগ্রেশনটা কী হবে, চিকিৎসা কী হবে, এটার জন্য নির্দিষ্ট একটা আমাদের প্রবাসী মন্ত্রণালয়ের একটা পরিকল্পনা থাকা দরকার। সালেহ চৌধুরী শুধু একজন মানুষ নন, তিনি প্রবাসী মেহনতি মানুষের মুখ। 17 বছরের কিশোর মুন্না নতুন জীবনের স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিল সৌদি আরবে। আজ 1 দশক পরে ফিরে যাচ্ছে নিজের বাড়িতে, স্বজনের কাছে, যারা আজ সবাই তার কাছে অচেনা। শাহনাজ শারমিন, ৭১,
ঢাকা। দর্শক, আমাদের সাথে এর মধ্যে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন ডক্টর মেঘলা সরকার, মনোরোগ বিশেষজ্ঞ। ধন্যবাদ এবং স্বাগত ৭১ জানালে আপনি সময় দিয়েছেন আমাদের। আমরা এইরকম নানা রকম সময় আসলে খবর শুনি যে শুধু সৌদি আরব না, আরও অন্যান্য দেশে যখন আমাদের শ্রমিকরা যান বা যারা কাজ করেন, এমনকি যারা আসলে স্টুডেন্ট হিসেবেও যান, তারাও প্রথমত সেখানকার পরিবেশ এবং সেখানকার জীবনের সাথে খাপ খাইয়ে চলার ক্ষেত্রে নানা রকম আসলে বাধার সম্মুখীন হন, আর্থিক সংকটে পড়েন, মানসিকভাবে এক ধরনের ডিপ্রেশনে চলে যান। এই যে বিষয়গুলো নিয়ে আসলে কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়, মানে আপনার কাছে যদি পরামর্শ আমরা আসলে জানতে চাই। আচ্ছা, যখন দেখা যায় মাইগ্রেশন কিন্তু একটা আমাদের স্ট্রেস ফ্যাক্টর বড় ধরনের, এবং শুধুমাত্র যে বাইরে প্রবাসে নানা রকমের চাপের সম্মুখীন হয় এই জন্যই যে মানসিক রোগে আক্রান্ত হয় বিষয়টা তা না। দেখা যায় যখন কোনো একটা ব্যক্তি মানসিক রোগে আক্রান্ত হয়, তার জেনেটিক বৈশিষ্ট্য এবং তার আর্থসামাজিক বৈশিষ্ট্যের সাথে তার মানসিক বা সাইকোলজিক্যাল বৈশিষ্ট্য সবই একটা সম্মিলিত বা বলা যায় জটিল মিথস্ক্রিয়ায় কোনো ব্যক্তি কোনো মানসিক রোগ হবে কিনা সেটা ডিটারমিন্ড হয়। তো অ্যাকচুয়ালি এ ধরনের যখন ঘটনা ঘটে, যখন যারা একটু জেনেটিক্যালি ভালনারেবল অর্থাৎ একটু মানসিকভাবে নাজুক, দেখা যাচ্ছে যখন সে বিদেশে যাচ্ছে একটা নতুন পরিবেশে তাদের অ্যাডজাস্ট করতে হয়, সেই জায়গাটা অনেক ক্ষেত্রে তাদের একটা স্ট্রেসার হিসেবে দেখা দেয় এবং মানসিক নানা রকমের সমস্যা তাদের মধ্যে হতে পারে। যে ব্যক্তিটার আমরা ইন্টারভিউ দেখলাম, এটা একটু জটিল মানসিক রোগ মনে হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা পেয়ে থাকি আসলে আমাদের ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সে, সেটা কিন্তু সাধারণত উদ্বেগ বা নানা রকমের ডিপ্রেশন এ ধরনের আমরা রোগী আমরা দেখে থাকি। এবং এই রোগগুলো আবার যদিও উদ্বেগ বিষণ্ণতা, কিন্তু সেটা কিন্তু তাদের সিগনিফিকেন্ট তাদের পেশাগত যে তাদের পারফরমেন্স সেটা এফেক্টেড হয় এবং অনেক ক্ষেত্রে তারা কিন্তু রিটার্ন হয়, মানে তারা যেখানে কাজ করতে যায় সেই কাজ থেকে তাদেরকে ফেরত পাঠানো হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যখন বাইরে যাবেন, এরকম শ্রমিক বলেন অথবা যারা স্টুডেন্ট রয়েছেন যাবেন, তাদের এক ধরনের মানসিক কোনো রকম কাউন্সিলিং করে যাওয়া উচিত কিনা, কি মনে করেন? হ্যাঁ, এটাই বলছিলাম যে অ্যাকচুয়ালি যখনই হলো বিদেশে যাচ্ছে, একটা যদি একটু স্ক্রিনিং এর মধ্যে দিয়ে তাদেরকে একটু নেওয়া যায়, অর্থাৎ তারা কোনো রকমের মানসিকভাবে ভালনারেবিলিটি আছে কিনা একটু অ্যাসেস করে, সবসময় যে কাউন্সিলিং করতে হবে তা না, কিন্তু একটু অ্যাসেস করে যদি আমরা পাঠাই, কারণ এক একজনের মানসিক যে গঠন সেটা কিন্তু এক এক রকম। কাজে যে বিদেশের যে জায়গাটা অনেকে কিন্তু খুব সুন্দর করে কোপ আপ করতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো করে, কিন্তু যদি তার একটু মানসিকভাবে নাজুক থাকে বা তার কোনো রকমের ভালনারেবিলিটি থাকে, তাহলে কিন্তু তার মানসিক সমস্যায় পড়তে পারে। তো সেক্ষেত্রে প্রবাসে যাওয়ার আগেই যদি আমাদের এরকম একটা স্ক্রিনিং প্রোগ্রাম থাকে, অনেক রকমের কিন্তু আমরা হেলথ স্ক্রিনিং করি, সেখানে যদি মেন্টাল হেলথ স্ক্রিনিং একটু করা হয়, তাহলে আমার মনে হয় এ ধরনের সমস্যাতে তো তারা কম পড়বে। এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমরা যদি একটু কাউন্সিলিং বা কোনো রকমের সাময়িক চিকিৎসার মাধ্যমেও, যেমন অনেকে যদি অ্যাংজাইটি বা ডিপ্রেশন তার বেশি থাকে, মোটামুটি থাকে, বা তার একটু যদি ভালনারেবল থাকে, সেক্ষেত্রে কিন্তু আগে থেকেই যদি তাকে একটু কাউন্সিলিং করা হয়, তাহলে ওখানে গিয়ে তার সমস্যাটা কম হবে। তা প্রথমে আসলে স্ক্রিনিং করে তাদেরকে কিছু আইডেন্টিফাই করা, এবং যাদেরকে আসলে স্ক্রিন আউট হচ্ছে, স্ক্রিনে যারা পজিটিভ আমাদের মনে হচ্ছে, তখন তাদেরকে একটা অ্যাসেসমেন্ট এবং একটা চিকিৎসার আওতায় গিয়ে বা কাউন্সিলিং বা অনেক সময় আমাদের ওষুধেরও প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেভাবে পাঠাতে পারি। এবং অনেক ক্ষেত্রে যারা জটিল মানসিক রোগ, যাদের কনস্ট্যান্ট মেডিকেশন দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় সাইকিয়াট্রিস্টরা সাজেস্ট করি না যে একদম একা একা ওখানে থাকবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো রিল্যাপস করে। আপনি যে বিষয়গুলো আসলে সামনে নিয়ে আসলেন, যেহেতু সরকারের একজন দায়িত্ববান ব্যক্তি আছেন আমাদের সাথে, সিনিয়র সহকারী প্রেস সচিব, তার আগে আপনি নিজেও একজন সাংবাদিক ছিলেন, সেই হিসেব করে এই যে যারা প্রবাসে যাচ্ছেন, আমরা রেমিটেন্স যোদ্ধা বলছি, যাদের আমরা রেমিটেন্স পেয়ে বলছি আমাদের অর্থনীতি অনেক শক্তিশালী হচ্ছে, সেই মানুষগুলোর এই যে মানসিক এক ধরনের দৈন্যতার মধ্যে তারা পড়েন, একটা অস্থিরতার মধ্যে পড়েন, সেখানে সরকারের পক্ষ থেকে যাওয়ার আগে কি আসলে ব্যবস্থা নেওয়া দরকার বা আছে কিনা আমাদের? দেখুন, আমি দুটো বিষয় বলি। আপনারা পার্টিকুলারলি যেই প্রতিবেদনটা দেখেছি, খুব দারুণ প্রতিবেদন। আপনি এখানে খেয়াল করেন, ইনফরমেশনের জায়গায় দেখেন, যেই মানুষটি মানসিকভাবে অসুস্থ হয়ে দেশে ফিরেছেন, উনি 17 বছর বয়সে বিদেশে গেছেন। 17 বছর, খেয়াল করুন। এই সময় কিন্তু তার মানে শ্রমিক হওয়ার বয়সই হয়নি। আমাদের দেশে এই বিদেশে মানুষ পাঠানো নিয়ে এক ধরনের নৈরাজ্য কিন্তু আছে। এটা একটা সেই নৈরাজ্যেরও এক্সাম্পল হতে পারে। কিন্তু অপরদিকে আপনি খেয়াল করুন, এই যে তাকে তার পরিবারকে খুঁজে বের করার জন্য ফেসবুক নানান জায়গায় ছবি প্রচার করতে হয়েছে, তাই না? সেটা কিন্তু হওয়ার কথা ছিল না। তার দেশে ফেরার পরে বা আমাদের ওইখানেই তার ফিঙ্গারপ্রিন্টের মধ্য দিয়েই কিন্তু তার আইডেন্টিফিকেশন সম্ভব হতো। কিন্তু যে বয়সে সে বিদেশে গেছে, সেই বয়সে তার পাসপোর্টই করাটা তার অভিভাবকের পাসপোর্ট হওয়ার কথা ছিল, মানে যেটা
মাইনরদের যেটা হয় আর কি, সেটা হওয়ার কথা ছিল। তার ন্যাশনাল আইডি কার্ডও তখন হয়নি। সুতরাং এই যে আপনি আমাদের ডেটাতে নানান ধরনের ফাঁকিঝুঁকি দিয়ে আমরা বিদেশে মানুষ পাঠাচ্ছি, আপনি যদি শরীয়তপুর মাদারীপুর এই অঞ্চলে দেখেন যে প্রচুর বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নানানভাবে বয়স বাড়িয়ে পাসপোর্ট বানিয়ে নানান অনিয়মের আশ্রয় নিচ্ছি। এগুলি আলটিমেটলি হয় কি, যখন আমরা একটা বিপদগ্রস্ত হচ্ছি, আমরা এই যে উনি একটা বিপদগ্রস্ত হয়েছেন, ওনার পরিবারকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা একটা রিস্ক তৈরি করে। সুতরাং এই জায়গাগুলিতে আমরা নাগরিক ডেটা সুরক্ষার একটা উদ্যোগ তো আছে, এটা আপনি জানেন। আর মানসিক স্বাস্থ্যের কথা যেটা বলছেন উনি খুব ভালো বলতে পারবেন। বাংলাদেশের এটা একটা বড় সংকটের জায়গা। আপনি তো একটা ইন্ডিভিজুয়াল কথা বলছেন বা একজন ভিকটিমের কথা বলছেন, বা প্রবাসী যারা আছে তাদের মধ্যে যে কজন সংখ্যায় অন্তত ব্র্যাক মাইগ্রেশন থেকে বলা হচ্ছে, সেটা পার্সেন্টেজ যদি আপনি করেন খুবই সামান্য। তাদের জন্য কোনো সন্দেহ নাই এই সেবাটা দেওয়া উচিত, এই সেবাটা থাকা উচিত। আমরা রিসেন্ট সময়ে যেটা মোকাবেলা করেছি সেটা হচ্ছে জুলাইয়ে যারা চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, আহত হয়েছেন, চিকিৎসাধীন হসপিটালে ছিলেন, তাদের জন্য যেই মেন্টাল হেলথের যে সাপোর্টটা দেওয়ার দরকার ছিল বাংলাদেশে সেটা পর্যাপ্ত নেই। সুতরাং এটা আমাদের কাছে যখন আমাদের পর্যাপ্ত নেই, এটা পরিষ্কার নোটিশ যে আমাদের এটা উন্নতি করতে হবে, কোনো বিকল্প নেই। সবার জন্য অনেক ধন্যবাদ ফায়জা আহমেদ যুক্ত হয়েছেন এবং একই সাথে মেঘলা সরকার আপনিও যুক্ত হয়েছেন। আগামীতে আবারও কথা হবে। দর্শক, এতক্ষণ আপনারা সাথে ছিলেন ৭১ চ্যানেলে, তার জন্য ধন্যবাদ আবারও।